প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের বিষয়টি এখন প্রধান আলোচনার বিষয়, বলা যায় আলোচনার তুঙ্গে। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবে কি হবে না এ নিয়ে অনেকের সন্দেহ ছিল। কেউ কেউ এমন মন্তব্য করেছিলেন যে আসলে বৈঠকটি হচ্ছে না। শেষ পর্যন্ত এই বৈঠকটি কিভাবে হলো? না, এটা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা দুই দেশই চাই যে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হোক, থাকুক। তো সেই আলোকে বিমস্টেকে যেহেতু একটা মাল্টিল্যাটারাল আয়োজন, সেই আয়োজনের জন্য আমরা ওইখানে গেলাম। যাওয়ার ফলে যেটা হলো যে দুই পক্ষের মধ্যেই ইন্টারেস্ট ছিল দেখা করার, তো সেই জন্য মিটিংটা হয়েছে। কিন্তু আমরা জানি যে আপনারা দিল্লিকে আগে জানিয়েছিলেন যে প্রফেসর ইউনূস এই বৈঠকটি করতে চান, কিন্তু তারা স্পষ্ট বলছিল না তখন। না, এটা নিউজ পেপারে কি আসছে স্পষ্ট, আমরা জানতাম মিটিংটা হচ্ছে, এটা আমরা বলতে পারি আগের থেকে। কিন্তু অনেক সময় হয় না যে এটা আগে অ্যানাউন্সমেন্টে এটা করা যায় না অনেক ক্ষেত্রে। আমরা সেই বৈঠকটির সম্পর্কে আসি। শীর্ষ বৈঠকে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা যখন বৈঠকে বসেন, তখন আমরা লক্ষ্য করেছি তারা কোনো কাগজ নিয়ে বসেন না। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কাগজ নিয়ে বসেছেন, এবং সম্ভবত সে কারণেই ভারতের সঙ্গে আলোচনা প্রয়োজন রয়েছে এমন কোনো বিষয়ই প্রফেসর ইউনূসের বাদ যায়নি। না, যেহেতু একটা তো এক ধরনের সামিট লেভেলে, এটা হচ্ছে ওদের গভর্নমেন্টের প্রধান, আমাদেরও গভর্নমেন্টের প্রধান, তারা যখন কথা বলবেন অবশ্যই এটা তো প্রিপারেশনের বিষয় আছে। তো সেই অনুযায়ী আমাদের চিফ অ্যাডভাইজার, এটা ওনার এটা একটা মানে আমি বলবো নিয়ম, কাজের ধরন। উনি যে কোনো কাজই যখন করেন সিরিয়াসলি করেন। উনি কোনো কাজটা মানে আমরা যেটা বলি আদা খেচড়া এগুলো উনি এইটা যাতে উনি সবগুলো ইস্যু যে উনি জানতেন না, জানতেন। তারপরে অনেক হয় কি, অনেক সময় তো ডিটেলসগুলো আপনি ভুলে যান। কথা না, আপনার সাথে যে আমি এখন কথা বলতেছি, আমার যদি একটা লিখিত থাকতো তাহলে হয়তো আরও ডিটেলসে আমি আপনার সাথে কথা বলতে পারতাম। তো ওনার জন্য যেটা হয়েছে যে উনি যথেষ্ট প্রিপারেশন, এগুলো ওনার ক্ষেত্রে সবসময় হয় আমি বলবো। ওনার কাজের ধরনটা এরকম, অনেকে বলছিলেন যে কোনো কিছুই যাতে প্রিপারেশন ছাড়া না বসেন। জি জি। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্পষ্ট বলেছেন যে বিচারের জন্য তারা শেখ হাসিনাকে ফেরত চান। তিনি মোদীকে এও বলেছেন যে হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখুন। হ্যাঁ, আমরা দেখলাম যে বৈঠকে প্রফেসর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী যে অপরাধ সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উল্লেখ করেছেন, এবং তিনি মোদীকে বলেছেন, যেটা খুব বেশি আলোচিত, যে আন্দোলন চলাকালে 1400 জন মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে প্রায় 13% শিশু, এবং বিক্ষোভ চলাকালে মানবতা বিরোধী অপরাধ যেমন হত্যা, নির্যাতন, অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের হত্যা নির্দেশ দিয়েছিলেন, এবং বিশেষভাবে কোটানকোট যেটা নেতৃস্থানীয় ব্যক্তিদের গ্রেপ্তার, হত্যা এবং তাদের মরদেহ লুকিয়ে ফেলার যে নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছিলেন। মানে উনি একদম স্পষ্টভাবে বলেছেন। রিঅ্যাকশন কি? হাসিনার ক্রাইম তো স্পষ্ট, আর হাসিনার ক্রাইমটা আরও স্পষ্ট করেছেন হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন। জাতিসংঘের প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য যেই জিনিসগুলো, এটা উনি বলেছেন যে 1400 জন মারা গেছে, কিলিং হয়েছে, তার মধ্যে 13% শিশু। এটা তো বলা উচিত। ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া বা অন্যান্য অনেক দেশের মধ্যে হয়তো বা অনেকে ভাবছেন যে শেখ হাসিনার বিষয়ে অনেক ধরনের তো অনেক রকমের মিস ইনফরমেশন আছে। ইউএন কি বলল, এটা আমরাও বলছি না, কিন্তু এখানে ইউএন কি বলল, ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল, এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা পুরোপুরি নিউট্রাল ছিল। এটা এমন না যে আমরা ইনফ্লুয়েন্স করেছি বা অন্য কোনো দেশ ওকে ইনফ্লুয়েন্স। তারা যেটা নিউট্রালি যেটা পেয়েছে সেটা তার উপর 127 পা তার একটা রিপোর্ট করেছে। সেখানে স্পষ্ট হাসিনা কি ক্রাইম করেছে। ওরা বলেছে যে তারা মনে করে যে হাসিনা পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা পৃথিবীতে দুইটা ধরনের ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম, একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, আর একটা হচ্ছে জেনোসাইড। তারা বলছে যে উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন। তো সেটা যেটা হচ্ছে যে আমরা সবাইকেই জানাচ্ছি। একটা বিষয়, আপনি নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার
বিষয়ে যে আবেদন জানানো হয়েছে বা আহ্বান জানানো হয়েছে সেই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি, বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলবেন? না, এই বিষয়টা আসলে এটা অনেক ডিপ্লোম্যাটিক বিষয়। তো তো আমরা তো আমাদের এক্সট্রাডিশন চেয়েছি। তো এক্সট্রাডিশন চেলে আপনি যদি অন্যান্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আপনি দেখেন বা ওইখান দেখেন, তো আমাদের অবস্থানটা জানিয়ে দিয়েছি আর কি স্পষ্টভাবে। ভারত কি কিছুটা সুর পাল্টেছে? কারণ হলো আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল, বাংলাদেশের সমালোচনা হচ্ছিল যে ভারত একটি দলের সঙ্গে শুধু সম্পর্ক রেখেছে, কেউ কেউ একটু এগিয়ে গিয়ে বলেছে একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখেছে। কিন্তু আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী বললেন যে ভারতের সম্পর্ক দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়। না, এটা তো উনি বারবার বলেছেন, মিটিংটার মধ্যে এই জি। কথাটা বারবার এসছে, এই প্রসঙ্গটা। আসলে তো একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন হবে? বাংলাদেশ তো শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশ তো অনেকগুলো পার্টি, বাংলাদেশের সমস্ত মানুষ। রাইট। তো আপনি যখন বা ইন্ডিয়া মানে তো বিজেপি না, ইন্ডিয়া মানে কংগ্রেসও না, ইন্ডিয়া অনেক পার্টি আছে। তো আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক হবে, ওনাদেরও এটা বোঝা উচিত যে এবং ওনারা এই মিটিংয়ে সেটা স্পষ্ট করেছেন যে না, আমাদের পলিসি হচ্ছে পিপল টু পিপল, কান্ট্রি টু কান্ট্রি, অ্যান্ড হুইচ ইজ গুড। আমার মনে হয় এটা আমাদের জন্য, আমি বলবো যে এটা একটা মানে যারা পতিত স্বৈরাচারের জন্য এটা একটা স্ট্রং মেসেজ, এটা আমি বলবো আর কি। আমরা কি একথা বলতে পারি যে দিল্লি তার পূর্বের অবস্থান থেকে সরে গেছে? আমরা এই বিষয়ে মানে আমার তরফ থেকে স্পেকুলেশন না করাই ভালো, বাট দেখেছেন তো মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ হয়েছে। আমি বলবো যে সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমরা যে সমস্ত বিষয়ে তাদের সাথে আমাদের কথাবার্তা হয় সমস্ত বিষয়গুলোই আলাপ হয়েছে। তো সেই জন্য বলবো যে আমরা মনে করি যে এটা একটা ফ্রুটফুল একটা মিটিং ছিল। ভারতের সম্পর্ক দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়, এই বক্তব্যে আমরা খেয়াল করছি যে পতিত সরকারের যারা দোসররা ছিল তারা কিছুটা হতাশ হয়েছে। হওয়ারই তো কথা, তারা তো ইভেন এই এক্সপেকটেশন করাটাও তো ঠিক না, ঠিক না? আর তাদের তো পতিত স্বৈরাচার আসলে তারা যতটা না বাংলাদেশের উপর মানুষের উপর রিলাই করেছেন, তারা রিলাই করেছেন অন্যান্য অনেকের কাছে, তারা বিদেশি পাওয়ারের কাছে রিলাই করেছেন, তারা বাংলাদেশের পুলিশের উপর রিলাই করেছেন, বাংলাদেশের সিকিউরিটি ফোর্সের উপর রিলাই করেছেন। ফলে দেখেন ওদের পার্টির কি অবস্থা। এখন কেউ আওয়ামী লীগ খুঁজে পান কোথাও? কারণ আওয়ামী লীগতে তো সত্যিকার অর্থে পতিত স্বৈরাচার খুন করে ফেলেছে সেই 14-18 ইলেকশন রিগিংয়ের মাধ্যমে, 24-এর ইলেকশন রিগিংয়ের মাধ্যমে। তারা দেখেছেন যে না, তারা সিভিল ব্যুরোক্রেসি, তারপরে হচ্ছে পুলিশ, সিকিউরিটি ফোর্স দিয়ে সেই ইলেকশন করতে পারে, তাহলে তার পার্টি লাগে না। পতিত স্বৈরাচারের তো আসলে পার্টি কি আছে? আমি তো দেখি না। আরেকটি বহুল আলোচিত বিষয়, যেটা শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রচণ্ড চাপের মুখে পড়েছিল এবং যে ধরনের প্রচার প্রপাগান্ডা চালানো হয়েছিল সেটি হলো বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানে নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রফেসর ইউনূসের কাছে, কিন্তু প্রফেসর ইউনূস দৃঢ়তার সঙ্গে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবরগুলো অতিরঞ্জিত এবং বেশিরভাগই ভুয়া খবর, এবং তিনি বিষয়টি অনুসন্ধানের জন্য মোদীকে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন। এই টক শোতেই, এই অনুষ্ঠানেই আপনি কিন্তু এর আগে অনেকবার বলেছেন যে আমরা বারবার ভারতকে বলছি যে তোমাদের সাংবাদিক পাঠাও এবং এখানে কি হচ্ছে প্রকৃত চিত্রটি দেখাও। ভারত এই কাজটি কেন করছে না? আমি জানি না, বাট আমাদের ফোকাসটা কি? আমরা তো বারবার বলতেছি তাদেরকে যে দেখো বাংলাদেশে কি হয়েছে, তোমরা এসে দেখে যাও। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আমি বলতেছি যে এটা হয়নি, আপনি তো বিশ্বাস করছেন না। তা আপনি কিভাবে বিশ্বাস করুন? আমি তখন কি বলতে পারি যে ফরিদ ভাই, আপনি আপনার একটা লোককে পাঠিয়ে দেন আমার এখানে দেখুক জি। কি হয়েছে। ব্যাপারটা আমরা চাচ্ছি যে তারা তাদের লোকগুলোকে পাঠিয়ে, ওরা যদি মনে করে ওই জায়গায় একটা ভায়োলেন্স হয়েছে, যাক না সেই জায়গায় ভায়োলেন্স। এবং আমরা এখানে খুবই ওপেন, ট্রান্সপারেন্ট। আমরা বারবার বলছি যে কি হয়েছে আপনারা এসে নিজেরা দেখে আমরা কোনো কিছু হাইড করতে চাচ্ছি না, সিরিয়াসলি। এবং আমরা মনে করি যে এটা 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 আমাদের ওপেননেসটা শো করে এবং এটা আমাদের স্ট্রেংথ, কারণ আমরা তো জানি কি হয়েছে, ঠিক না? তো সেই জন্য উনি মিটিংয়ে আবারও বলেছেন। উনি কিন্তু প্রথমবার যখন ওনার সাথে নরেন্দ্র মোদীর, যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যখন
কথা হয় ফোনে, উনি কিন্তু এই কথাটা প্রথমে বলেছিলেন, সেটাই রিপিট করলেন, মানে আনুষ্ঠানিকভাবে সামনাসামনি বললেন। হ্যাঁ। এবং আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যখন আহ্বান জানিয়েছিলেন আরো বেশ কয়েক মাস আগে, তখন কিন্তু কিছু সাংবাদিক এসেছিলেন এবং তার আগে ইন্ডিয়াতে যে রিপোর্ট করেছে সেখানে কিন্তু নেতিবাচক রিপোর্ট ছিল না। না না, হওয়ার তো কথা নাই। আমরা তো দৃঢ় বিশ্বাস আছে যে আপনি যদি সত্য অনুসারী হন, মানে সত্যকে অনুসন্ধান করতে চান, তাহলে তো আপনি দেখবেন যে কি হয়েছে, ঠিক না? আমি আপনাকে তো বাধা দিচ্ছি না, আমি তো যে বলতেছি না না এইখানে না এর সাথে কথা বলো, আমি কিন্তু পিক অ্যান্ড চুজও করে দিচ্ছি না যে এর সাথে কথা বলো, বা অনেকে আছে না প্যারেডিং করায় যে এর সাথে কথা বলবেন, এই এক্সপার্টের সাথে, আমি কিচ্ছু করছি না। আমি বলছি আপনারা আসেন, এসে আপনার মত আপনারা হিন্দু লিডারদের সাথে কথা বলেন, ক্রিশ্চিয়ান লিডারদের সাথে কথা বলেন, বুদ্ধিস্ট লিডারদের সাথে কথা বলেন, আহমেদিয়া লিডারদের সাথে কথা বলেন। তারা যদি বলে যে না এই জায়গায় ট্রাবল হয়েছে, এই জায়গায় এই সমস্ত জায়গায় ভায়োলেন্স, আপনারা ওইখানে যান, আপনারা আপনাদের মতোই দেখেন। একটা জার্নালিস্ট কী চায়? একটা জার্নালিস্ট চায় যে সে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্টোরি পার্সু করতে চায়, দেখতে চায় যে কি হলো। আমরা সেই পরিবেশটাকে দিচ্ছি, ঠিক না? তো এখন যদি আপনি না আসেন তাহলে তো আপনার জানা, এবং যেটা হচ্ছে যে অনেকে না আসে, এই যে যারা এই বাজে রিপোর্টগুলো অনেকে করছে, তাদের কিন্তু অনেকের অনেক যথেষ্ট টাকা পয়সা আছে, এরা ইচ্ছা করলেই বাংলাদেশে তারা লোক পাঠাতে পারে। আমি দেখেছি ওদের অনেক প্রতিষ্ঠান ড্যাভোসে সাংবাদিক পাঠাচ্ছেন, ইভেন জেনারেল অ্যাসেম্বলিতে সাংবাদিক পাঠাচ্ছেন, অথচ বাংলাদেশে সাংবাদিক পাঠাচ্ছেন না। এটা তো মানে খুবই একটা স্যাড বিষয়। কেউ কেউ বলছেন যে প্রফেসর ইউনূস এই বিষয়ে যেভাবে স্পষ্ট করে বলেছেন যে খবরগুলো অতিরঞ্জিত এবং বেশিরভাগই ভুয়া খবর, দিল্লির পার্টির চাপ হয়েছে। আমি জানি না, আমাদের অবস্থানটা আমরা বলে দিয়েছি যে দিস ইজ, আমরা দেখি, এবং আপনার যদি সন্দেহ হয় ওকে, আপনি আপনার সাংবাদিকদেরকে পাঠান, মোস্ট ওয়েলকাম, তারা এসে দেখে যাক। আমরা শুরুতেই বলছিলাম যে প্রফেসর ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকে এমন কোনো বিষয় নেই যেগুলো আলোচিত হওয়া দরকার তা বাদ পড়েছে, এমন একটি বিষয় নেই। আমরা দেখলাম যে উনি সীমান্ত নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, সীমান্ত কিলিংটা নিয়ে এটা উনি বলেছেন, এবং এটাও বলেছেন যে উনি ব্যথিত হন যখন দেখেন যে এরকম মানুষজন এই সীমান্তে মারা যাচ্ছে। তো এই বিষয়টা উনি তুলেছেন আর কি ওইখানে। উনি গঙ্গার পানি চুক্তি নবায়নের কথা বলেছেন। উনি তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন। জি, আমরা তো এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি। বিশেষ করে বর্ডার কিলিং নিয়ে খুব জোরালোভাবে বলা হয়েছে, এবং আশা করছি যে দুই কান্ট্রি মিলে বসে এটার একটা সলিউশন ফাইন্ড আউট করা উচিত। আসলে এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাকে আপনারা আশাবাদী, আপনারা খুব কাছ থেকে দেখেছেন এইগুলো আলোচনা আসতে পারে সামনের দিনগুলোতে? আমরা তো সবসময় আশার মধ্যেই থাকি। আরেকটা বিষয়, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ইউনূস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যের কথা বলেছেন এবং ভারতের সমর্থন চেয়েছেন। কিন্তু আমরা জানি যে ভারত এই বিষয়ে সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত বলেছে যে তারা ইন ফেভার, তারা এটাকে ফেভার করবে, দেখবে, মানে তারা চায় যে এই ধরনের একটা হোক, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে তারা ইতিবাচক, আমি বলবো। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের অনেকের কাছেই, কিন্তু মিডিয়াতে সেভাবে আসেনি। সেটা হলো এই বিমস্টেক সম্মেলনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতি, এবং উনি খুব সক্রিয় ছিলেন এবং উনি দীর্ঘ সময় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এটা কিন্তু অফিসিয়াল কোনো মিটিং না, এটা হচ্ছে যে ওনারা ডিনারে বসেছিলেন। কিন্তু আমরা জানি কূটনৈতিক ক্ষেত্রে নন অফিসিয়াল মিটিংয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেটা অনেক অন্য বিষয়, বাট এটা অফিসিয়াল মিটিং না। আমাদের একটা কৌতূহল রয়েছে যে তারা কি আলাপ করলেন। এটা যার সাথে কথা হয়েছে তাকেই আপনার জিজ্ঞেস করবেন, তাকে একদিন ইনভাইট করে জিজ্ঞেস করেন। অজিত দোভালের উপস্থিতির একটা আলাদা মাত্রা দেয় না? না, উনি তো ওনাদের পার্ট অফ, উনি তো একজন সিনিয়র কর্মকর্তা, ঠিক না? নিরাপত্তার বিষয়ে বিমস্টেকের সম্পর্ক কি? উনি ইন্ডিয়ার তো একজন সিনিয়র কর্মকর্তা, নিঃসন্দেহে, ঠিক না? প্রভাবশালী। এক এক দেশ এক এক রকম ভাবে তাদের ফরেন পলিসিকে চিন্তা করে বা করে, তারা সেইভাবে করে। আমাদের যেমন হাই রিপ্রেজেন্টেটিভ আসছেন না, তো সেই জন্য আর কি এটা তারা যেভাবে এটা
ভাবেন সেটা তাদের বিষয়। শফিকুল আলম, বিমস্টেক সম্মেলনে আপনি ছিলেন, কাছ থেকে সবকিছু দেখেছেন, অংশ নিয়েছেন। আপনি দীর্ঘদিন সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শীর্ষ পদে কাজ করেছেন। আমরা জানি যে সাংবাদিকতা পেশায় যারা থাকেন, ঘটনা প্রবাহ দেখার তার আলাদা একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদীর এই বৈঠকটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? আপনার মূল্যায়নটা কি? আমরা একটু ডিটেল জানতে চাচ্ছি। না দেখেন, দুইটা তো নেইবার। জি, সবসময় হয় কি যে এক ধরনের কালো মেঘ তৈরি তো হয়, ঠিক না? এগুলো হয় কি, মিটিং হলে পারস্পরিক জানা পরিচয়টা বাড়ে, সব সময় এটাই হেল্প সব জায়গাতেই। প্রফেসর ইউনূসের একটা খুব ভালো গুণ হলো উনি খুব দ্রুত ফ্রেন্ডশিপ করতে পারেন, বন্ধু বানাতে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ এরকম না, ওনার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো আমরা তো আশা করছি যে আমরা আসলে সত্যিকার অর্থে, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইন্ডিয়া দেখেন আমাদের তো 4 ভাগের 3 ভাগের যে বর্ডার ওদের সাথে, তো আমরা চাই ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে। ওদের সাথে আমাদের ঐতিহাসিক, আমাদের সাথে পানি বিষয়ক, জিওগ্রাফিক্যাল, পিপল টু পিপল প্রচুর কন্ট্যাক্ট আছে। হ্যাঁ, এটা তো আমরা তো চাই যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক। এর ফলে এই ধরনের সামিট, এই ধরনের মিটিং দুইটা লিডারের মধ্যে, এটা সবসময় হেল্প করে, এটা ভালো বার্তা দেয় সবাই কাছে। আমরা লক্ষ্য করলাম যে প্রধান বিরোধী দল বিএনপিও বলেছে একটা আশার আলো দেখা যাচ্ছে, এমন প্রতিক্রিয়া জানান, নিশ্চয়ই দেখেছেন এই আমরা তো আলোচনাটা। মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ভালো ঘটনা এবং এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমার মনে হয় এই বিষয়টাকে তারা ওয়েলকাম করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম, বিশেষ করে ভারতীয় সেনাপ্রধান কিছু কথা বলছিলেন যেগুলো দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বড় ধরনের সংকট বলে আমাদের মনে হয়েছে। সেটি হলো, উনি বারবার বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই আমাদের সব আলোচনা হবে, এই সরকারের সঙ্গে হবে না। আমরা দেখলাম সেই যে একটা লক্ষণ ছিল, নেগেটিভ লক্ষণ, সেখান থেকে বেরিয়ে এসছে বাংলাদেশ এবং ভারত দুজনেই। এবং এই দুপক্ষ যে আলোচনাটা হয়েছে, এরপর থেকে আমরা আশা করতে পারি নিশ্চয়ই যে এখন থেকে ঢাকা দিল্লি নিয়মিত একটা আলাদা ধরনের সম্পর্ক তৈরি হবে, যেটা ইতিবাচক। আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে আমরা ভারতের সাথে একটা বেস্ট অফ রিলেশনশিপ, আমরা উৎকৃষ্ট সবচেয়ে কাছের সম্পর্কটা চাই ভারতের সাথে, বিকজ এটা আমাদের ওয়ার্কিং রিলেশনশিপে লাগবে। রাইট। হ্যাঁ, আমাদের অনেক জিনিস, আমাদের তাদের সাথে পানির বিষয়ে সম্পর্ক আছে। দেখেন গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, এটা একটা পেন্ডিং আছে। তারপরে তিস্তার চুক্তি কতদিন হলোই না। তো এই পুরো বিষয়গুলো তো আলাপের জন্য তো দরকার হয়, ঠিক না? তো এইটা হয় কি যে আমরা চাই যে একটা গুড নেইবারলি যদি সম্পর্ক থাকে, অনেক কিছু ইজিয়ার হয়ে যায়। আমরা ইন্ডিয়ার সাথে ট্রেডও এক্সপান্ড করতে চাই। প্রফেসর ইউনূস সার্ককে রিভাইভ করতে চাচ্ছেন, সেই জন্য ইন্ডিয়া একটা বড়, এখানে সবচেয়ে বড় বৃহৎ দেশ এই সার্কের মধ্যে। তো ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া এটা করাটা কষ্টসাধ্য। তারপরে প্রফেসর ইউনূসের একটা বড় ফোকাস হচ্ছে যে আমরা নেপাল এবং ভুটানের যে হাইড্রো পাওয়ার, সেটা আমরা আনতে চাই, এবং এটাকে আনতে হলে ইন্ডিয়াকে ইনভলভ করতে হবে, ইন্ডিয়ার ভূমি ব্যবহার করতে হবে। উনি এই জন্য 4টা দেশের মধ্যে একটা সাউথ এশিয়া গ্রিডের প্রস্তাব দিয়েছেন, সেটা নিয়ে উনি বলেছেন। তো এইটা করতে হলে তো ইন্ডিয়ার সাথে আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার দরকার আছে এবং একটা কনফিডেন্সে আনার বিষয় আছে। এই পুরো জিনিসগুলো আপনি আরও সমস্ত কিছু যদি দেখেন, তাদের সাথে ট্রেডের আমাদের দরকার। ইন্ডিয়ার কিছু কিছু অংশ ব্রিলিয়ান্ট, তাদের ইকোনমিক এক্সপানশন হচ্ছে। তো আমরা তো চাই তাদের সাথে আমাদের ট্রেডটা আরও বড় হোক। আমরা ট্রেডিংয়ের মাধ্যমে তো আমরা একটা দেশ বড় হয়, আমরা সেই জায়গাটায় তাদের সাথেও আরও এই সম্পর্কটা সুসংহত করতে চাই।
অনেক বিশ্লেষক এমন কিছু মন্তব্য করেছেন আপনার সাথে শেয়ার করতে চাই। সেগুলো কেউ কেউ বলছেন যে গত 8 মাসে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছিল এবং এই ইন্ডিয়ার আমদানি রপ্তানিতে সমস্যা হচ্ছিল, ভিসার সমস্যা হচ্ছিল, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু একটি প্রমাণ হয়ে গিয়েছে যে অতীতে যে নেগেটিভ তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না, সেই নেগেটিভটা ভেঙে গেছে। এবং আমরা দেখলাম এবার ঈদে জিনিসপত্রের দাম একেবারে স্থিতিশীল, মানুষের মধ্যে চরম স্বস্তি। পেঁয়াজের ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি না করলে আমরা 400-500 টাকা কেজি পেঁয়াজ খেতে হতো, সেটাও আমরা দেখলাম যে কোনো সমস্যা হচ্ছে না। এই যে আত্মনির্ভরশীলতা বাংলাদেশের গ্রো আপ করেছে, এটা একটা পজিটিভ দিক। অন্যদিকে দিল্লিও হয়তো টের পেয়েছে যে ইন্ডিয়ার উপর নির্ভর করে বাংলাদেশকে টিকতে হবে না। বিশ্লেষকদের যে এই ধরনের মতামত, এটিকে আপনি কিভাবে দেখছেন? বিশ্লেষকরা তো তাদের মতো করে বিশ্লেষণ করবে, তবে আমাদের সাথে এটা বাস্তবতার চিত্রটাই এইটাই। আমরা ইন্ডিয়ার সাথে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ চাই, রাইট। একটা এমন একটা জায়গায় যেতে চাই যেটা উইন উইন ফর এভরিওয়ান। আমার জন্য উইন, তার জন্য উইন। আমরা বারবার প্রফেশনালস বারবার কি বলছেন, আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন উই ওয়ান্ট এ রিলেশনশিপ বেসড অন ইকুইটি, ফেয়ারনেস এবং মিউচুয়াল রেসপেক্ট। হ্যাঁ, আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করব, আমাদের মধ্যে একটা সমতা এবং ন্যায্যতার বিষয় থাকবে। তাহলে হবে কি, আপনার পারস্পরিক যে বন্ধুত্বটা এটা আরও গভীর হয়, ঠিক না? সেই জায়গাটায় আমরা যেতে চাই, একটা গুড নেইবারলি যে সম্পর্ক সেটা যেতে চাই। আর এটা যদি হয় না, তাহলে কি পিপলের মধ্যে যে ডিস্ট্রাস্টটা তৈরি হয় সেটাও অনেক ক্ষেত্রে দূরীভূত হয়ে যায়। আপনি আমাকে নিয়ে যে ধরনের মিস ইনফরমেশনটা তৈরি হচ্ছে সেটাও তখন আর থাকে না। তো আমরা চাই, আর বিশ্লেষকরা তাদের মতো যা বিশ্লেষণ করবেন সেটা মানে সবচেয়ে বড় কথা কি, এটা তো সত্যিকার অর্থে বাংলাদেশে যে কোনো মানুষই এটা বুঝে। এই বোঝার পড়ার জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। এটা মানুষ, যে কোনো একটা মানুষ যে মিনিমাম যে এডুকেশন আছে সেই বুঝেছে যে না, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক দরকার আছে। যেমন আমরা তো অনেক বছর ধরে তাদের ওইখানে যে আমরা চিকিৎসা নিয়েছি না, আমাদের প্রতি বছর 15 লক্ষ লোক ওইখানে গিয়েছে, তো আমরা তো নিয়েছি। তো আমরা তো এই কথাটা বলছি। এখন সে যদি আমাকে যদি ভিসা না দেয়, আমরা তো জোর করতে পারি না। বাট যেটা হয় কি, যে বোঝাপড়া হলে হলে তার জন্যও বেটার। আপনারা পত্রিকায় দেখেছেন যে কলকাতায় বা টিভিতে দেখেছেন যে অনেক একেবারে ব্যবসা, হ্যাঁ, তো সেই জায়গাটা সবার জন্যই তো বেটার হয়। আমরা চাই এটা উইন উইন ফর এভরিওয়ান, আপনার জন্য উইন, আমার জন্য উইন। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, আমাদের প্রেস উইং থেকে বলা হয়েছে যে প্রাথমিকভাবে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। সেখানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমানের সঙ্গে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উথান শিওর যে বৈঠকটা হয়েছে, সেখানে এই কথাটা বলা হয়েছে। এই বিষয়টি একটু অস্পষ্টতা রয়েছে। প্রথম কথা হলো, এই 1,80,000 রোহিঙ্গা কীভাবে নির্ধারিত হবে, কারা থাকবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে সেখানে যাওয়ার মতো পরিবেশ রয়েছে কিনা, কারণ সেখানে কিন্তু মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রণ ওই অর্থে নেই, সেখানে আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ করছে। তাহলে এই বিষয়টি কিভাবে ফিরিয়ে নেবে? না দেখেন, ফিরিয়ে নেওয়ার তো অনেকগুলো ধাপ আছে। আমাদের প্রথম ধাপটা কি, আমাদের ভেরিফিকেশন করে এটা প্রমাণ করতে হবে যে এই লোকগুলো রোহিঙ্গা, এদেরকে নিবে। এখন আপনি তো ভেরিফিকেশনটা তো করাতে হবে। ওরা তো একসময় ভেরিফিকেশনটাই বন্ধ করে দিয়েছিল, ঠিক না? তো এইটা যে আমরা এটা তাদেরকে করাতে পেরেছি এবং তারা বলছে এটা একটা ভালো ইয়ে, এই লোকগুলি তাদের লোক, তাদের লোক। হ্যাঁ, আমরা তো তাদেরকে পুরো এখানে 8.5 লক্ষ রোহিঙ্গার আমরা লিস্ট তাদেরকে দিয়েছিলাম। তার মধ্যে তারা 2.5 লক্ষ নিয়ে কাজ করছে, তার মধ্যে 1,80,000 তারা অলরেডি ভেরিফাই করেছে। তারা কি এই 1,80,000 নিয়ে এখন আমরা বলতে পারবো এই তোমরা এখন এদেরকে তাড়াতাড়ি নাও, আর একবার যাওয়া শুরু হয়ে গেলে বাকিটা হবে। এখন আপনি বলতে পারেন যে ওইখানে কি অবস্থা এমন যে এই লোকগুলা যেতে পারবে কিনা? দ্যাটস ট্রু, কারণ ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে, সেখানে আরাকান আর্মি যেই জায়গাটায় যাবে রোহিঙ্গারা, সেই জায়গাটা আসলে ক্যাপচার করে রেখেছে আরাকান আর্মি। এটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু হয় কি, যখন একটা দেশ সোভারেনিটি ওইখানে আছে, সভরেন দেশ, সে যখন স্বীকার করে নিচ্ছে, তখন হয় কি ওই চাপটা আরাকান আর্মির উপরে যেয়েও পড়ে। বিকশিত গ্লোবাল কমিউনিটি তো আরাকান আর্মিকে চিনে না, গ্লোবাল কমিউনিটি চিনে যে এটা মায়ানমার গভর্নমেন্ট।
মায়ানমার রাষ্ট্রকে চিনে। তো রাষ্ট্র যখন বলছে যে আমি এটা, হ্যাঁ, তার ক্যাপচারে থাকুক আর না থাকুক একটা প্রেশার তা তৈরি হয়, নিঃসন্দেহে। এবং এই প্রেশারটা ইভেনচুয়ালি আরাকান আর্মির উপরও পড়ে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি বলবো যে এটা একটা বড় রকমের আমাদের ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু। এটা আমাদের খুবই খুবই আমাদের একটা পজিটিভ একটা ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু, এবং এই জিনিসটা প্রমাণ করে যে আমরা যেই এই গভর্নমেন্ট আসার পরে যেই প্রেশারটা আমরা পাইল আপ করেছি, ডিপ্লোম্যাটিক প্রেশার, এটা প্রমাণ করে যে দ্যাট ইজ ওয়ার্কিং। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এরা তো যায়নি, বাট আমি বলবো যে দিস এ রাইট ট্র্যাক। আমরা যে রাইট ট্র্যাকে আছি এইটারই একটা প্রতিফলন এটা, এবং ইটস এ জায়ান্ট লিপ ফরওয়ার্ড, আমি এটাকে বলবো। আপনারা বলছিলেন যে 8 লক্ষের বেশি রোহিঙ্গাদের আপনারা পরিচয় দিয়েছিলেন, তাদেরকে লিস্ট দিয়েছিলেন, এবং আমরা লক্ষ্য করলাম যে 1,80,000 রোহিঙ্গাদের তারা মোটামুটি যাচাই করেছে। এবং আরেকটা যেটা পজিটিভ খবর, মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও যে 5,50,000 রোহিঙ্গার পরিচয়ের যাচাইয়ের কাজটা তারা দ্রুত সম্পূর্ণ করবে। এটা আমাদেরকে বলেছে, আমরা আশা করতে পারি, আমরা কাজগুলো এগিয়ে রাখি। এটা যদি করে রাখে তাহলে হয় কি, যখন সিভিল ওয়ারটা শেষ হবে তখন আমাদের প্রেশারটা তখন থাকবে। এখানে আমার মনে হচ্ছে সব কিছুর মধ্যে সবচেয়ে বড় অগ্রগতিটা সম্ভবত এটাই যে এরা যে তাদের লোক, এটা আস্তে আস্তে তারা মেনে নিচ্ছে নিঃসন্দেহে। এবং এরা যে রোহিঙ্গা এটাও অনেক সময় তারা স্বীকার করতো না, মাঝে মাঝে করছে না, বাট বেশিরভাগ সময় তারা স্বীকার করছে। এটা খুব, কেননা আপনি রোহিঙ্গাদের যে তাদের উপর যে ক্র্যাকডাউন চাপানো হলো, বা তাদের উপর যে জেনোসাইডাল ভায়োলেন্সটা চাপানো হলো, জেনোসাইড করা হলো, এটার মূল ইয়ে হচ্ছে যে তুমি এই দেশের নাগরিক না, তুমি এখানে এথনিক কমিউনিটির কেউ না, তোমাকে আমি বিতরণ করে তুমি এইখানে উড়ে এসে জুড়ে বসেছো, এই জন্য তোমাকে বিতরণ, এই যে একটা সে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বছরের পর বছর, দশকের পর দশক, সেই জায়গাটায় চির ধরেছে এই প্রথম। হ্যাঁ, আমরা বলছি আনুষ্ঠানিকভাবে। এবং একটা পর্যায়ে ডক্টর খলিল ওদের মিনিস্টারের সাথে কথা বলতে নারাজ হয়েছিলেন, না, যদি রোহিঙ্গা শব্দটা না যেতে বলে। আমি শুনেছি উনি খুব অ্যাগ্রেসিভলি এটা হ্যান্ডেল করেছেন। জি, সবচেয়ে বড় কথা কি, আমাদের চেয়েও রোহিঙ্গাদের এটা একটা দরকার। তারা তো অনেক কষ্টে আছে, তাদের প্রচুর, তারা কি মানে একটা রিচ একটা জাতি কিভাবে একটা গরিব হয়ে গেছে, আপনি যদি যে দেখেন কি করুণভাবে তারা থাকে। হ্যাঁ, তো ওদের জন্য এরা ওকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মোস্ট পারসিকিউটেড মাইনরিটি। তাদের এই পারসিকিউশনটা শেষ হওয়া উচিত। তাদের আবার তাদের দেশে ফিরে যে তারা যাতে তাদের, যেটা চিফ অ্যাডভাইজার বলেছেন, যে তারা যেন তাদের নেক্সট সিটটা ওইখানে করে। আমরা আশা করতে পারি, এই আশাটা নিয়েই তো আমরা বাঁচি। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার চীন সফর নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে, এবং আমরা লক্ষ্য করেছি যে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। তবে একটি বিষয় খুব গুরুত্ব পাচ্ছে এবং অনেকে একটা দৃষ্টি আকর্ষণ করছেন, সেটি হলো যে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থার জন্য চীনের কাছে যে 50 বছর মহাপরিকল্পনা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস, এই বিষয়টি কিন্তু একটু আলাদা মাত্রা, একটু আলাদা অর্থ বহন করে, এবং আমাদের দেশের মতো নদীমাতৃক দেশে নিঃসন্দেহে এটি বড় একটি অংশ। এটার কারণ হচ্ছে যে প্রফেসর ইউনূস চীনে কিন্তু অনেক বছর ধরে যাচ্ছেন। জি, রুরাল চীন, মানে এবং চীনের গ্রামে গঞ্জে উনি গিয়েছেন, সেখানে মাইক্রো ক্রেডিটের প্রসার ওনার হাত দিয়ে হয়েছে। তো উনি চীনকে খুব ভালোভাবে চিনেন। তো ওনার এটা জানা আছে যে চীন ওয়ার্ল্ডের পানি ম্যানেজমেন্টে, হ্যাঁ, ওয়াটার ম্যানেজমেন্টে চীনের চেয়ে বেটার কোনো মাস্টার বলেছেন। তারা ফ্লাড কন্ট্রোলে মাস্টার, তারা এই যে নদীকে বাদ দিয়ে পানিকে প্রিজার্ভ করে রাখা। আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্ষাকালে বেশি বৃষ্টি পাই, শীতকালে কোনো বৃষ্টি হয়, আমরা পানি রিজার্ভের কোনো ব্যবস্থাই নেই। তো সেই জায়গাটা আমাদের পুরো সমন্বিত একটা ওয়াটার ম্যানেজমেন্ট দরকার। তো যেই জিনিসটা আমরা মিসিং করছি, উনি বলছেন যে না, তোমাদের এক্সপার্ট দিয়ে আমাদের এটা একটা হেল্প করো। কেন উনি এটা চাইলেন? উনার অনুরোধে চাইনিজ প্রেসিডেন্ট ওদের ওয়াটার রিসোর্সের মিনিস্টারকে পাঠিয়েছেন। আবার ওয়াটার রিসোর্সের মিনিস্টার যখন আসছেন, উনি ওনার সাথে ওদের 5টা টপ ওদের এক্সপার্টকে নিয়ে আসছিলেন। আচ্ছা, তারা এটা প্রায় 1.5-2 ঘন্টার একটা আলাপ হয়েছে, খুবই ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন। এবং ওরা কিন্তু হোমওয়ার্ক করে এসছে, বাংলাদেশ কি পরিমাণ বৃষ্টি পায়, কোথায় কোথায় বৃষ্টি প্রবণ, কোন কোন জায়গায় ফ্লাড প্রবণ,
কি করা উচিত, ওদের কিন্তু অলরেডি ধারণা আছে। তো এটা ব্রিলিয়ান্ট একটা আমরা আশা করি যে চীনের সাথে এই বিষয়ে যদি ওরা আমাদেরকে হেল্প করে, আমাদের একটা মানে আমাদের প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক করা ছাড়া আমরা প্রসপারিটিতে যেতে পারবো না। কারণ আপনি জানেন যে প্রতি বছর বন্যা হয়, অনেকে লোক গরিব হয়ে যায়, আবার খরা হয়, ফসল নষ্ট হয়। এই জায়গাটা আমাদের ফিক্স করতে হবে। এই জায়গাটা উনি খুব এমফাসিস দিচ্ছেন। কেউ কেউ বলছেন আমাদের এখানে যে পরিমাণ পানি আসে, সেটা বন্যায় হোক বা বৃষ্টিতে হোক, সেই পানি যদি রিজার্ভ করে রাখা যায় তাহলে সেটা সবচেয়ে বড় একটা উপকার ওইটাই তো, হবে। সব কিছু নিয়ে আপনার সমন্বিত একটা পানি ব্যবস্থাপনা লাগবে, হ্যাঁ, যেটা সব কিছুকে অ্যাড্রেস করবে। শীতকালে সে পানিটা ধরে রেখে যাতে পানিটা দিয়ে সেচ ব্যবস্থা হয় সেটা সেটা করা। আবার বর্ষাকালে যদি প্রচুর পানি হয় সেই পানিটাকে কিভাবে এমনভাবে কন্ট্রোল করা যাতে বন্যা না হয়। এই পুরো দুই জিনিসটা আমাদের করতে হবে এটা, এবং এই কোয়ালাটার উপরেই রয়েছে আমাদের প্রসপারিটিটা ডিপেন্ড করছে। এখানে একটা বিষয় আপনারা খুব হাইলাইটস করেন নাই, কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি বেশ হাইলাইটস হয়েছে, সেটি হলো তিস্তা প্রকল্প নিয়ে। তিস্তার ওই একই সমস্যা, বর্ষাকালে প্রচুর পানি এসে পড়ে, এসে ফ্লাডিং করে ফেলে, আশেপাশে কিছু রাখে না। আবার শীতকালে এর আশেপাশে এত কম পানি হয়, নদী শুকিয়ে এই অবস্থা হয়, মরুভূমির মতো মনে হয়। হ্যাঁ, তো এই জায়গাটা কিভাবে আমরা, এটার জন্য আমরা চায়নার সাথে তো আমাদের আগের থেকেই কথা হচ্ছিল, এই সফরে এটা নিয়ে ভালো কথা হয়েছে। কাজটা কি শুরু হবে? আমরা তো দেখি এটা নিয়ে কাজ হচ্ছে, এটা আমাদের ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। কিন্তু আমরা তো জানি যে চীন এই বিষয়ে অনেক কাজ এগিয়ে রেখেছে। না, এটা নিয়ে বললাম তো আমাদের ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমেরিকার শুল্ক আরোপ, সারা পৃথিবী জুড়ে তোলপাড় চলছে, শেয়ার বাজারে ধস নামছে। আমাদের দেশের উপরেও 37% শুল্ক আরোপ করার ঘোষণা এসছে, এবং কেউ কেউ বলছেন সুনামির মতো। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই শব্দটি ব্যবহার করেছেন, এবং আপনি সাংবাদিকতা অর্থনীতি রিপোর্ট প্রচুর করেছেন আমি জানি। এবং আমরা দেখলাম যে একটি বৈঠক হয়েছে, একটা গোল টেবিল বৈঠকের মতো হয়েছে অনেকটা। সেটি হলো যে শনিবার সেখানে কিছু প্রস্তাব এসছে। একটি প্রস্তাব হলো আমরা আমদানির বাড়িয়ে দিব, কারণ আমদানির উপর বাড়া কমার উপর এই শুল্কটা নির্ভর করে। তো তাদের একটা হিসাব দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আরেকটা বিষয় যেটা দৃষ্টি আকর্ষণ হয়েছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। না, এই পুরো বিষয়টা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। আমরা আমাদের যারা বন্ধু বান্ধব ওইখানে আছে, সেটা প্রফেসর ইউনূস জানেন, আমেরিকান সোসাইটি উনি খুব ভালো বুঝেন, তো আমেরিকান ওনার অনেক ফ্রেন্ড আছেন। তো আমরা এটাকে সিরিয়াসলি নিয়ে যার যার সাথে কথা বলা দরকার আমরা অলরেডি কথা বলছি, কন্টিনিউয়াস একটা যোগাযোগের মধ্যে আছি। এবং সেই অনুযায়ী আজকে দেখেছেন যে ডিসিশন হয়েছে যে দুইটা চিঠি যাবে, একটা কমার্স অ্যাডভাইজার দিবেন আর একটা চিফ অ্যাডভাইজার দিবেন, দিয়ে এটা চিফ অ্যাডভাইজারটা দিবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর কমার্স অ্যাডভাইজার ওদের যে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ তার কাছে দিবেন। আমরা আশা করছি যে আমরা এমন একটা জায়গায় যাব, হ্যাঁ, সেই জায়গাটার ফলে আমাদেরও উইন উইন হয়, ওদেরও উইন উইন হয়। হ্যাঁ, আমরা এই একটা ফর্মুলাতে বা এইরকম একটা জায়গায় আমরা যাব, এবং আমরা মনে করছি যে এইটাকে, এই পুরো জিনিসটা হয়তো বা আমরা আমাদের মানে উপকারে লাগাতে পারবো। আমরা আমাদের যে ট্রেড এক্সপানশন,
আমরা এতে বেনিফিটেড হব, আমরা আরও দেখা যাবে যে আমাদের ট্রেড আমেরিকায় আরও বাড়ছে। আমরা সেই জায়গাটা, কেননা আমেরিকায় আমরা মাত্র 7-8 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি, সেখানে আমেরিকায় কিন্তু আরও 100 বিলিয়ন ডলার এক্সপোর্ট করা যায়। ইটস এ হিউজ মার্কেট। তো আমাদের এই জায়গাটায় আমাদের ফোকাসটা দেখতে হবে যে এমনভাবে ওদের সাথে আমাদের সম্পর্কটা এমন জায়গায়, এমন উচ্চতায় নিতে হবে যাতে ও বেনিফিটেড হয়, আমরাও বেনিফিটেড। এবং আমরা বেনিফিট মানে হচ্ছে এটা অবরিত। আপনি দেখেন জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, ইভেন চীন, হ্যাঁ, মালয়েশিয়া, এরা সবাই রিচ হয়েছে পুরো, কিন্তু চীনের আমেরিকার ইকোনমির দ্বারা বেনিফিটেড হয়েছে ট্রেডের মাধ্যমে। আমরাও চাই ওই রকম একটা ট্রেড করে যাতে আমেরিকার সাথে আমরাও বেনিফিটেড হই। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি যতটুকু দেখেছি সেটি হলো এখানে আলোচনা করে শুল্ক কমানোর সুযোগ কিন্তু রয়েছে, এটা একটা দিক। আপনি আরেকটা দিক উল্লেখ করলেন যে এখানে আমাদের বাণিজ্য বাড়ানোর একটা সুযোগ রয়েছে। এর মানে বিষয়টা হলো এরকম, যদি এই বিষয়টিকে ভালোভাবে হ্যান্ডেল করা যায় তাহলে আমরা ক্ষতির চেয়ে উপকারী বেনিফিটেড বেশি হব। হ্যাঁ, আমাদের যে বিজনেস লিডার আছেন তাদের সাথেও এটা নিয়ে ইন্টেন্সিভ আলাপ হচ্ছে, গত 2 দিন ধরেই আলাপ হচ্ছে। তাদের কাছ থেকে জানা হচ্ছে যে কী করণীয়, কারণ আমরা এমন কিছু করতে চাই যেটা ব্যবসা বান্ধব হতে হবে। রাইট। ব্যবসা বান্ধব হলেই কিন্তু জব বান্ধব হবে। তো সেই জায়গাটা তাদেরকে আমরা কনফিডেন্সে এনেই আমরা আমেরিকার সাথে এই নেগোসিয়েশনটা হবে, বা তাদেরকে আমরা বলবো যে আমরা এই কাজগুলো করছি, আমরা সেই অনুযায়ী তাদের সাথে আমাদের কথাটা এগোবে। আমাদের পোশাক শিল্প যেটা সবচেয়ে বেশি রপ্তানি আমরা করি, সেইখানে কি সমস্যা হবে? কেউ কেউ বলছেন সমস্যা হতে পারে, আবার কেউ কেউ বলছেন শব্দশিত শুল্ক আরোপ করা হয়েছে। সমস্যা তো না, সমস্যাটা হতে পারে তখন যদি দেখা যায় যে আমার শুল্কটা অনেক বেশি, কিন্তু আমার সাথে যে একই প্রোডাক্টে যে কম্পিট করছে গ্লোবাল মার্কেটে তার শুল্কটা অনেক কম। কয়েকটা দেশে এরকম রয়েছে। এরকম যদি হয় অনেক কম, তখন একটা সমস্যার আছে। তো আমরা এমন একটা জায়গায় যাব যে আমার সাথে যারা আমার কম্পিটিটর যারা আছে তার থেকে যেন আমার শুল্কটা কমই থাকে, আমরা সেই জায়গাটা পৌঁছতে চাচ্ছি। হ্যাঁ, আমরা সেই জায়গাটায় সেই মেসেজটা ইউএসকে আমরা দিতে চাচ্ছি আর কি। আমরা আশা করি যে প্রফেসর ইনু যেহেতু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন, একটা সমাধান হবে। আর উনি নিজে অর্থনীতিরা ভালো বুঝেন। হ্যাঁ, উনি তো জানেন, উনি মিডল টেনেসি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, উনি ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইকোনমিক্স বুঝিয়েছেন, উনি আমেরিকান সোসাইটিকে বুঝেন, আমেরিকান ইকোনমি ওনার খুব ভালো জানা আছে। আমেরিকায় ওনার উদ্যোগে এই যে গ্রামীণ আমেরিকা লঞ্চ হয়েছে, আমেরিকার সোসাইটির যারা এলিট তাদেরকে উনি চিনেন। আমেরিকায় উনি দুইটা সবচেয়ে বড় যে 2টা অ্যাওয়ার্ড আমেরিকা দেয়, একটা হচ্ছে কংগ্রেসনাল মেডেল অ্যাওয়ার্ড, আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল, 2টাই উনি পেয়েছে। এবং এই 2টা পুরো পাওয়াতে, বিশেষ করে কংগ্রেসনাল, ওইখানে পুরো 2 পার্টি, ওদের যে বড় 2টা পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান, এর 2টা পার্টি মিলে ওনাকে কিন্তু সাপোর্ট দিয়েছেন। তো আমরা মনে করি যে উনি ওনার গুডউইলটা কাজে লাগাচ্ছেন। আর আমাদের অন্যান্য যারা বন্ধুবান্ধব আছে, আমরা আমেরিকান এম্বাসি, যে ঢাকায় যে আমেরিকান এম্বাসি আছে তার সাথে কথা বলছি, আমরা সবার সাথেই কন্ট্যাক্টে আছি, ইন্টেন্সিভলি কথা বলছি। বাংলাদেশের সমস্ত বিজনেসম্যানদেরকেও বলেছি যে আমরা যাই করব সেটা প্রো বিজনেস হবে, বিজনেস বান্ধব হবে, ব্যবসা বান্ধব হবে, এবং তারা বুঝেছেন। আর এই গভর্নমেন্টটা কিন্তু খুবই ব্যবসা বান্ধব গভর্নমেন্ট। এমন কোনো কাজ এরা করবে না যেখানে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো, দেখেন আমরা এসে কিন্তু অনেকগুলো রিফর্ম নিচ্ছি, এই পুরো রিফর্মটাই ফোকাসটাই হচ্ছে ব্যবসা কিভাবে সম্প্রসারণ হয়। কেন ব্যবসা সম্প্রসারণের সাথেই কিন্তু জব তৈরি আছে। আপনার ছেলে, আমার ছেলে কিন্তু জব পাচ্ছে না, আমরা চাই সবাই জব পাক, ভালো জব পাক। আমরা ব্যবসা বান্ধব আনতে চাই, ইনভেস্টমেন্টটাকে আনতে চাই, সব দিক দিয়ে ফোকাস রেখে এই কাজগুলো হচ্ছে। এবং আমার মনে হয় যে এইটা একটা অপরচুনিটিও এই কাজগুলো করার। সবশেষে একটি প্রশ্ন করি আপনাকে, সেটি হলো যে প্রফেসর ইউনূসের 2টো জায়গায় সফর, বিশেষ করে বিমস্টেক সম্মেলনে যাওয়া এবং চীন সফরের বিষয়টি নিয়ে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে এটা আলাদা মর্যাদার জায়গায় পৌঁছে গেছে। এটা হতে পারে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ক্যারিশমা, আরেকটা হতে পারে তার দক্ষতা, তার অভিজ্ঞতা, সব মিলিয়ে, অথবা দৃষ্টিভঙ্গি। এবং যে কথাটা আপনি বলছিলেন যে ব্যবসা বান্ধব, উনি আসলে এই মানুষের যাতে জব হয়, ব্যবসাটা এক্সপান্ড হয়, সেই চেষ্টাটা করছেন।
এবং সব কিছু মিলিয়ে আমরা একটা লক্ষ্য করছি যে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ছে। ওনার তো অনেক আগের থেকেই জনপ্রিয়তা আছে, আমি মনে করি না যে বাড়া বা কমা, ওনার জনপ্রিয়তা অনেক আগেরই। এইটা এখন হয়তো আর একটু বেড়েছে। আর উনি তো অনেক ডেডিকেটেড, ঠিক না? ওনার সমস্ত ফোকাসটা থাকে, সারাদিন উনি কাজের মধ্যে থাকেন। উনি, আমার মনে আছে যে কালকে যখন মিটিং হচ্ছিল বা সব সময় যখন মিটিং হয়, কাউকে কিন্তু একটা মানে অপ্রয়োজনীয় কথা বলতে দেন না। প্রয়োজনীয় কথাটা কি? ফোকাস থাকো, কথা বলো, সেই অনুযায়ী আমাদের কাজগুলো এগিয়ে যাক। হ্যাঁ, ওনার ওই সময়টা নাই যে একটা মিনিট উনি নষ্ট করবেন, ওটা ওনার নাই। এবং এটা মানুষ আস্তে আস্তে, বাংলাদেশের মানুষ ওনার এই যে লিডারশিপের যে গুণটা, উনি যে কতটা ডেডিকেটেড, আপনি ওনার এটা দেখছেন। আপনি দেখেছেন তো ঈদের জামাতের পর উনি আসছেন, এসলে মানুষ যেভাবে তার কাছে যে ওনার হাত ধরতে চেয়েছেন, মুসাফা করতে চেয়েছেন, এটা আমাদের কয়টা লিডারের ক্ষেত্রে হয়, ঠিক না? তো এটা আনবিলিভেবল। বাট এটার মূল, এটা হচ্ছে রিফ্লেকশনটা হচ্ছে যে উনি যে কাজগুলো করছেন, এটা মানুষের কাছে এটা জানছে, এটা মানুষ বুঝছে যে ওনার যে বাংলাদেশের প্রতি ওনার যে দরদটা কি। আরেকটা বিষয় এখানে সম্ভবত সবচেয়ে বেশি কাজ করেছে আমার মনে হচ্ছে, সেটা হলো সবাই জানে যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয়টির সঙ্গে উনি নিজে জড়িত না। ব্যক্তিগত চাওয়া, এই বয়সে দেখেন ওনার সমস্ত কমফোর্টকে উনি স্যাক্রিফাইস করে এসে উনি সারাদিন কাজ করেন, ঠিক না? এমনও আছে যে রাত 12টার সময় উনি আমাকে একটা মেসেজ করে বলেন যে এটা একটু দেখো তো। তো ওনার তো এটা না করলেও হয়, কিন্তু সেইখানে উনি সারাদিনই ওনার কাজের মধ্যে উনি থাকেন। এটা মূল কারণ হচ্ছে যে উনি চান যে এই যে সময়টুকু উনি পেয়েছেন দেশকে সেবা করার, সেটাকে ইউজ উনি করতে চান, সর্বোত্তমভাবে এটাকে উনি কাজে লাগাতে চান। সেটারই আপনারা দেখছেন, সেটারই আপনারা রিফ্লেকশন দেখছেন। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।